ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফর টুডে এর সেন্স অফ সেলফ এ শিরোনামে যে ইউনিটটি নিয়ে আমরা কাজ করছিলাম সেই ইউনিটের ইউনিট 1 এবং লেসন 2 এর গল্পটি পর্যন্ত কিন্তু আমরা ক্লাস আপলোড করেছি। আজকে মূলত আমরা কাজ করব পার্ট 2 নিয়ে, লেসন 2 এর পার্ট 2। এখানে মূলত আমরা তিনটি কন্টেন্ট নিয়ে কাজ করব। সেটা হচ্ছে 1 নম্বরে খেয়াল করেন জ্যামাইকা কিনকেইটের ব্রিফ ওভারভিউ, সংক্ষিপ্ত একটা পরিচিতি রয়েছে এবং যেহেতু আমাদের একটা গল্প নিয়ে কাজ করতে হবে কাজে আপনাকে ওই গল্পটার সামারি এবং অ্যানালাইসিস এটি কিন্তু জানা খুবই দরকার। তা না হলে কিন্তু আপনি ইনার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করতে পারবেন না। সরাসরি প্যাসেজ থেকে আপনারা যেরকম করে প্রশ্ন পান বা অ্যান্সার করেন, আসলে গল্প থেকে যখন প্রশ্ন করা হবে বা কবিতা থেকে প্রশ্ন করা হবে তখন কিন্তু বিষয়টি সেরকম নয়। আপনাকে ইনার বিষয়টা জানতে হবে বা ডিপ থিঙ্কিংটা জানতে হবে, ওই গল্পটার মেসেজটা কি বা ভিতরে বিষয়গুলো কি, সেটা আমরা আলোচনা করব হচ্ছে 2 নম্বরে। এবং 3 নম্বরে আপনাদের বইতে যে প্রদত্ত বিষয়গুলো ছিল, কোশ্চেন গুলো ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা প্রথমে 1 নম্বরের কাজটা করে নেই। এখানে আপনাদের ইংরেজি সহ লেখা আছে, যেহেতু ইংরেজিটি পড়ে দিলে আপনাকে আবার বাংলা ট্রান্সলেট করে দিতে হবে, একটু সময় সাপেক্ষ বিষয়। আপনাদের অনেক সময় ধৈর্য থাকে না পুরো ক্লাসটি দেখার, এজন্য আমি সরাসরি আপনাদের বাংলাটা দিয়েই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জ্যামাইকা কিনকেইটের সংক্ষিপ্ত পরিচিতি। জ্যামাইকা কিনকেইট জন্মগ্রহণ করেছেন হচ্ছে 1949 সালে। এর আসল নাম অ্যালেন পটার রিচার্ডসন। অ্যান্টিগুয়াতে জন্মগ্রহণকারী একজন প্রখ্যাত ক্যারিবিয়ান আমেরিকান লেখিকা। তার লেখায় উপনিবেশবাদ, পরিচয়, পরিবার এবং লিঙ্গ ভূমিকার মতো বিষয়গুলো গভীরভাবে উঠে এসেছে। আমাদের যে গল্পটি সেখানে কিন্তু এই যে পরিবার এবং লিঙ্গ ভূমিকার কথাটা কিন্তু রয়েছে। 1965 সালে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং 1970-এর দশকে তার সাহিত্যিক যাত্রা শুরু করেন। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে গার্ল, যে গল্পটি আমরা পড়েছি, এটি 78 সালে পাবলিশ করা হয়েছে। এরপরে অ্যানিজন 1985 সালে, আই স্মল ফ্লেস 1988 সালে, এগুলো হচ্ছে অন্যতম। এছাড়াও কিন্তু আরো অনেক লেখা রয়েছে। এরপরে আসেন এগুলোতে উপনিবেশবাদের প্রভাব এবং ব্যক্তিগত ও সাংস্কৃতিক পরিচয়ের অনুসন্ধান দেখা যায়। তার লেখার কাব্যিক ভাষা এবং আবেগপূর্ণ গভীরতা তাকে সমকালীন সাহিত্যের একটি শক্তিশালী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখন শিক্ষার্থীরা খেয়াল করেন, এই যে উপনিবেশবাদ যে বিষয়টি আসছে, এটা নিয়েও কিন্তু একটা বড় ক্লাস হতে পারে। যদি আপনি এই শব্দটির সাথে বুঝতে চান, জাস্ট আপনারা একটু গুগল সার্চ করবেন, দেখবেন যে খুব সংক্ষেপে 2-1 লাইন লেখা আছে, এতটুকু বুঝলেই হবে। কারণ হচ্ছে এইটার উপরে মানে হিউজ অনেক বেশি লেখা রয়েছে। যেমন আপনি যদি ঘন্টার পর ঘন্টা স্টাডি করেন তাও কিন্তু এর কনক্লুশন বা এই বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে আত্মস্থ করতে পারবেন না, বা অনেকে আবার সহজেই পারবেন। সে বিষয়টা একটু জেনে নেবেন যে শব্দগুলো যখনই আপনাদের কোনো কনফিউশন ক্রিয়েট করবে তখনই আপনি অনলাইনে সাপোর্টটা নিয়ে নেবেন। এই ছিল আমাদের পরিচিতি পর্বটা। এখন আমরা যেটা দেখবো সামারি এবং অ্যানালিসিস অফ জ্যামাইকা কিনকেইটস গার্ল, যে গার্ল লেখাটি ছিল সেটার উপরে। আমরা সরাসরি এইটাতেও যে কাজটি করব, এখানে ইংরেজিটা রয়েছে, আপনাদের পড়ে নেওয়ার প্রয়োজন হলে পড়ে নিতে পারেন। আমি সময়টা সেভ করার জন্য সরাসরি আপনাদের মূল যে বাংলা আলোচনাটি রয়েছে সেই আলোচনাটাতে চলে যাচ্ছে। খেয়াল করেন, জ্যামাইকা কিনকেইটের গল্প গার্ল এর সারসংক্ষেপ এবং বিশ্লেষণ। সারসংক্ষেপে আমরা যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর বাইরেও কিন্তু অনেক কথা বলা যায়, লেখা যায়, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা নিয়েছি। জ্যামাইকা কিনকেইটের গার্ল একটি ছোট্ট গল্প যেখানে একজন মা তার কিশোরী মেয়েকে সঠিকভাবে নারীত্ব অর্জনের জন্য পরামর্শ দেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি মেসেজ, যে একজন সঠিক বা ভালো মানের মানুষ হতে গেলে বা নারী হতে গেলে কি কি বিষয়গুলো থাকতে হবে। গল্পটি মাত্র 650 শব্দে লেখা, যা একটি মাত্র বাক্যে মায়ের কথা দিয়ে সাজানো হয়েছে। তাহলে মায়ের যতগুলো কথা আছে সবগুলো কিন্তু একটি বাক্য দিয়ে সাজানো হয়েছে। মা তার মেয়েকে রান্না, কাপড় ধোয়া এবং অন্যান্য গৃহস্থলের কাজ শেখানোর পাশাপাশি তার আচরণ, নৈতিকতা এবং সুনাম বজায় রাখার উপদেশ দেন। এই বিষয়গুলো একটু ভালো করে বুঝে নেন, কারণ আপনি যখন এই গল্পের যে কোনো প্রশ্নের অ্যান্সার করবেন তখন যদি এই বিষয়গুলো আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আপনার মতো করে, নিজের মতো করে প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে পারবেন। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে প্রশ্নগুলো আসলে কমন পেতে চান বা মুখস্থ করতে চান, আসলে সেটা করবেন না, করলে আপনার জন্য লস হবে, কারণ কখনোই কমন পড়বে না এই বিষয়গুলো। যখন বোর্ড পরীক্ষা হবে তখন কিন্তু কমন পাবেন না। অতএব মূল টেক্সটগুলো যত ভালো করে যে পড়বে, বুঝবে, অ্যানালিসিস করতে পারবে তারাই কিন্তু তত ভালো করবে। কারণ মনে রাখবেন, এখানে আপনাদের 10 মার্কস রয়েছে। মা মেয়েকে সতর্ক করেন যেন সে উচ্ছৃঙ্খল বা স্লাট, এই যে শব্দটা আমরা পেয়েছিলাম স্লাট, যে শব্দটি মূলত ব্যবহার করেছেন তার মা, স্লাট হিসাবে পরিচিত না হয়। দ্যাট মিনস তার মেয়ে যেন কখনো উচ্ছৃঙ্খল না হয়।
তিনি তাকে শিখান কিভাবে সমাজে ভালোভাবে আচরণ করতে হয়, বিয়ের জন্য প্রস্তুত হতে হয় এবং অন্যদের শ্রদ্ধা অর্জন করতে হয়। মেয়ে মাত্র 2 বার প্রতিবাদ করেন, কিন্তু মায়ের দিক নির্দেশনাগুলোর ভারে তার কণ্ঠস্বর হারিয়ে যায়। এইভাবেই গল্পটি মেকিং করেছেন আমাদের যিনি রাইট করেছেন, এইভাবে। এজন্য আমরা ঠিক সেভাবেই এই অ্যানালাইসিসটা করছি। গল্পটি শেষ হয় মায়ের সন্দেহে, তার মেয়ে কি এমন কেউ হয়ে উঠবে যাকে মানুষ বিশ্বাস করবে না। এইভাবেই গল্পটি শেষ হয়েছে। এখন যদি বিশ্লেষণটা আমরা দেখি, অ্যানালাইসিসটা, সেটা হচ্ছে গার্ল গল্পটি ক্যারিবিয়ান সমাজে প্রচলিত ঐতিহ্যবাহী মা-মেয়ের সম্পর্ক এবং সামাজিক প্রত্যাশার প্রভাব তুলে ধরে। মায়ের উপদেশে দৈনন্দিন কাজকর্মের সঙ্গে মেয়ের চরিত্র এবং সুনাম রক্ষার গুরুত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে এই গল্পটিতে। মা-মেয়ের নৈতিকতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে ভীষণ চিন্তিত, যা সেই সময়ের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিফলন। মেয়ের সম্ভাব্য আচরণ নিয়ে মায়ের অতিরিক্ত উদ্বেগ এবং মেয়ের প্রতিবাদ তাদের সম্পর্কের টানাপোড়েনকে স্পষ্ট করে তোলে। এটি নারীদের উপর আরোপিত সামাজিক ভূমিকা এবং মানসিক চাপের প্রতিচ্ছবি। গল্পটির অনন্য গঠন, যেখানে একটি বাক্যে মায়ের কথাগুলো প্রবাহিত হয়েছে, মানে পুরো একটি গল্পে কিন্তু একটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। মেয়ের কণ্ঠস্বরকে চাপা দিয়েছে। মেয়ে 2 বার রিফ্লেক্ট করার চেষ্টা করেছিল বা বলার চেষ্টা করেছিল, প্রতি উত্তর করার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে আবার ফিট করে দেওয়া হয়েছে। এটাই বলা হচ্ছে যে মেয়ের কণ্ঠস্বরকে চাপা দিয়েছে। এটি ইঙ্গিত করে সেই পরিবেশে মেয়েদের নিজের মতামত প্রকাশের সুযোগ কম। খেয়াল করেন, আমরা যখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব তখন কিন্তু আমাদের এইভাবে চিন্তা করতে হবে। যখন কাউকে কথা বলতে না দেওয়া হবে, দ্যাট মিনস সেই পরিবেশে তার মত প্রকাশ করার স্বাধীনতাটা নেই বলেই সে করতে পারছে না। এটা চিত্রটি তুলে ধরে এভাবে। গার্ল গল্পটি লিঙ্গ ভূমিকা, সামাজিক প্রত্যাশা এবং মা-মেয়ের সম্পর্কের জটিলতাগুলি গভীরভাবে তুলে ধরেছে। আশা রাখি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এখন আমরা আপনাদের 3 নম্বর যে পর্বটি ছিল সেটিতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, এই যে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্ন নিয়ে আমরা কাজগুলো করব। তো চলুন আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নেই। প্রথম যে প্রশ্নটি আপনাদের ছিল সেটি হচ্ছে, ইজ ইট আ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার? এটি কি মা এবং মেয়ের গল্প? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? তুমি কি মা ও মেয়েকে পরিচিত মনে করো? ঠিক অ্যান্সারটি যেভাবে লিখবেন খেয়াল করেন। ইয়েস, দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ মাদার গিভিং অ্যাডভাইস টু হার ডটার। হ্যাঁ, এটি মা ও মেয়ের একটি গল্প। আমাদের প্রথম অংশের প্রশ্নের প্রথম অংশের অ্যান্সার হয়ে গেল। পরবর্তী অংশে যেটা জানতে চেয়েছে সেই অনুযায়ী আমরা সাজাবো এভাবে। দ্য মাদার্স ইনস্ট্রাকশনস রিফ্লেক্ট হার কনসার্ন অ্যাবাউট প্রিপেয়ারিং দ্য ডটার ফর সোসাইটাল এক্সপেকটেশনস। মায়ের নির্দেশনাগুলো মেয়ে সমাজের প্রত্যাশার জন্য প্রস্তুত করার উদ্বেগ প্রকাশ করে। দিস রিলেশন মে ফিল ফ্যামিলিয়ার ইন ট্র্যাডিশনাল সোসাইটিস। এই ঐতিহ্যবাহী সমাজে পরিচিত হতে পারে, ওয়ার, যেখানে মাদার্স অফন গাইড ডটার্স ইন দিস ওয়ে, যেখানে মা মেয়েদের এভাবে নির্দেশনা দেয়। এটা একটা কমন চিত্র বটে, কারণ হচ্ছে সর্বস্তরেই কিন্তু আমরা এই ধরনের একটা চিত্র দেখতে পারি যে প্রত্যেকটি ভালো মা মানি তার মেয়েকে সুন্দর করে পরামর্শ দিচ্ছে। এরপরে 2 নম্বর প্রশ্নটি খেয়াল করেন কি বলেছে, হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কি? আমরা যেভাবে লিখবো, দ্য কালচারাল আইডেন্টিটি সিমস ক্যারিবিয়ান অর আফ্রো ক্যারিবিয়ান। আমরা যদি অ্যানালাইসিসটা না জেনে আসতাম তাহলে কিন্তু এই বিষয়টি আমরা সুন্দর করে বলতে পারতাম না। অতএব এই জন্যই আপনাদের যতগুলো প্রশ্ন নিয়ে কাজ আছে, বিশেষ করে গল্প এবং কবিতায়, ঠিক আগের পর্বেই দেখবেন আমাদের একটা অ্যানালাইসিস রয়েছে, অ্যানালিসিস পার্ট রয়েছে, যেটা আপনাদের বুঝতে পারাটাকে খুব সহজ করে দিবে। তাহলে আমরা বলছি বক্তা ও শ্রোতার সাংস্কৃতিক পরিচয় ক্যারিবিয়ান বা আফ্রো ক্যারিবিয়ান বলে মনে হয়। The references to food, যে খাবারের কথাগুলো বলা হয়েছিল, pepper pot, salt fish, dokona, and societal norms, along with the mention of binna song এর কথা বলা হয়েছে, highlight a post-colonial Caribbean culture. খাবারে যে উল্লেখ করা ছিল খাবারগুলো এবং সামাজিক রীতিনীতি ক্যারিবিয়ান সংস্কৃতির ইঙ্গিত দেয়। আপনাদের অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন রয়েছে যে 2 মার্কসের জন্য আমরা কতটুকু লিখবো। আপনাদের বলি 2 মার্কসের জন্য সর্বনিম্ন আপনি 2 লাইনে অ্যান্সার করার চেষ্টা করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এত ছোট প্রশ্ন থাকবে যে 2 লাইন দিয়ে কিন্তু হবে না, সেক্ষেত্রে 1 লাইনে উত্তরটি হয়ে যেতে পারে। আবার কখনো কখনো বিশেষ করে ডি এবং ই নাম্বার প্রশ্নে সবসময় খেয়াল করবেন সর্বনিম্ন 2 ঊর্ধ্বে 4 লাইন পর্যন্ত আপনি লিখবেন 2 মার্কসের জন্য।
এর পরবর্তীতে আসে নাম্বার 3, হোয়াট ইজ বেন্না? বেন্না কি? আমরা এর আগে জেনেছি গল্পটাতে, সেখানে বলেছি, আবারও বলছি, বেন্না ইজ এ টাইপ অফ লাইভলি ফোক মিউজিক ফর দ্য ক্যারিবিয়ান। বেন্না হলো ক্যারিবিয়ানদের এক প্রকার একটা ফোক মিউজিক বা লোকজ সঙ্গীত, যেটা আমাদের লোকজ সঙ্গীত রয়েছে, প্রত্যেকটি দেশের নিজস্ব লোকজ সঙ্গীত রয়েছে, সেটাই অফন উইথ গসিপ অর সোশ্যাল কমেন্টারি, যা প্রায়ই গসিপ বা সামাজিক মন্তব্য নিয়ে গাওয়া হয়। দ্যাট মিনস ওই সমাজে ওই প্রেক্ষাপটে যে জিনিসটি চলে, যেটাকে আমরা ভাইরাল বলতে পারি বর্তমান সময়ে এসে, ওই ধরনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে যখন সোশ্যাল স্যাটায়ার হতে পারে বা একটা মেসেজ হতে পারে বা ভুল ধারণার বিভ্রান্তি হতে পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে যখন গানগুলো করা হয়, সেটাকেই কিন্তু আমরা বেন্না সং হিসাবে ধরছি। আপনি উদাহরণস্বরূপ যদি মিলাতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমন রাজশাহীর গম্ভীরা রয়েছে, সেই গম্ভীরাতে কি করা হয়, সমসাময়িক বিষয়গুলো নিয়ে নানান রকম খোঁচা মারা হয়, সেটাও কিন্তু একটা লোকজ ফর্মের আঙ্গিক বা এক ধরনের একটা লোকজ ফর্ম। এটাও হয়তো সেরকম হতে পারে। দ্য মাদার অ্যাডভাইসেস দ্য ডটার not to sing Benna in Sunday school because it's inappropriate for that setting. মা মেয়েকে পরামর্শ দেয় রবিবারের স্কুলে বেন্না না গাওয়া, মানে এই গান না করার কারণ এটি সেই পরিবেশের জন্য অনুপযুক্ত বা উপযুক্ত নয়। আমরা এখন 4 নম্বর প্রশ্নটি দেখে নেই। এখানে যেটা বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? গল্পে লিঙ্গের গুরুত্ব কি? If the girl is girl, where a boy? Would the mother be telling him the same things? এখানে যে বিষয়টি বলছে, এই গার্ল গল্পে যদি মেয়ে না হয়ে ছেলে হতো, তাহলে মা কি একই কথা বলতেন? দেখেন তো শিক্ষার্থীরা, একটু খেয়াল করেন কত হাই লেভেলের এবং ডিপ থিঙ্কিং এর একটি প্রশ্ন কিন্তু করেছে। এটাকে আমরা হায়ার অর্ডার কোশ্চেন বলে থাকি। খেয়াল করেন উত্তরটি যেভাবে লিখবেন, জেন্ডার ইজ সেন্ট্রাল, লিঙ্গ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্য অ্যাডভাইস ফোকাসেস অন সোসাইটাল এক্সপেকটেশনস ফর উইমেন, নির্দেশনাগুলো নারীর জন্য সামাজিক প্রত্যাশার উপর ভিত্তি করে। সাসেস যেমন মডেস্টি অ্যান্ড ডোমেস্টিক স্কিলস, যেমন শালীনতা এবং গৃহস্থালীর দক্ষতা। ইফ দ্য গার্ল আর আ বয়, যদি মেয়ে ছেলের জায়গায় থাকতো, দ্য গাইডেন্স উড লাইকলি ফোকাস অন ডিফারেন্ট অ্যাসপেক্টস, তবে পরামর্শ অন্য বিষয়ে হতো বা অন্যরকম হতো, লাইক স্ট্রেংথ অর রেসপন্সিবিলিটি রাদার দেন মডেস্টি অর হাউসহোল্ড ওয়ার্ক। তখন যেমনটি হতো স্ট্রেংথ শক্তি বা রেসপন্সিবিলিটি দায়িত্ব, রাদার দেন মডেস্টি অর হাউসহোল্ড ওয়ার্ক, হাউসহোল্ড ওয়ার্ক বা গৃহস্থালীর কাজের প্রতি যে দক্ষতা, এগুলোর পরিবর্তে সবচেয়ে বেশি ফোকাস করা হতো শক্তি এবং দায়িত্বের উপরে, যদি মেয়ের জায়গায় ছেলে হতো। চলেন আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নেই। আপনাদের 5 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনসাইড অফ দ্য মাদার উড হি সে দ্য সেম? যদি মার পরিবর্তে বাবা কথা বলতেন, তিনি কি একই কথা বলতেন? আমরা কিন্তু একই ধরনের একটি প্রশ্ন পেয়েছি 4 নম্বরে, ওইটার সাথে যোগসূত্র রয়েছে 5 নম্বরে। চলেন আমরা সেই উত্তরটা দেখে নেই। আপনি এইভাবে লিখতে পারেন, if the father were speaking, the focus might shift to external behaviors like discipline or respect. বলা হচ্ছে, যদি বাবা কথা বলতেন তবে বিষয়গুলো বাহ্যিক আচরণ যেমন শৃঙ্খলা বা সম্মানের উপর বেশি গুরুত্ব পেত, and less on domestic or modesty related topics, এবং গৃহস্থলের বিষয় এবং শালীনতা নিয়ে কম বলতেন। তাহলে বাবা যদি এই কথাগুলো একজন সন্তানকে বলতেন, তাহলে সেক্ষেত্রে বাসার কাজের দক্ষতা বা শালীনতার উপরে ফোকাস না দিয়ে ফোকাসটা মূলত দেওয়া হতো বাহ্যিক আচরণ যেমন শৃঙ্খলা এবং সম্মানের উপর বেশি গুরুত্বপূর্ণ। যে অন্য বিষয়টা এরকম হতে পারে যে অন্যকে সম্মান করতে হবে, তারপরে নিয়ম কানুন মেনে চলতে হবে, এই বিষয়গুলোর উপরে। ফাদার্স মে অলসো ইম্পোজ অথরিটি মোর স্ট্রিক্টলি দ্যান দ্য নার্চারিং টোন অফ দ্য মাদার। বাবার কথা বলার ধরন হয়তো মায়ের যত্নশীল স্বরের চেয়ে কঠোর হতে পারত, কারণ মা যত সফট কর্নার নিয়ে কথা বলেছে, ঠিক বাবা বললে হয়তো অতটা সফট কর্নার থাকতো না। সে বিষয়টি আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে এই ছিল আমাদের ইউনিট 1 লেসন 2 এর পার্ট 2 এর আলোচনাটা। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো আপলোড করছি, সেই বিষয়টা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আর যে সকল শিক্ষার্থীরা একটু বেটার প্রিপারেশন নিতে চান, এর থেকে আরো ভালো, যেমন এগুলোর আরো হিউজ প্রশ্ন নিয়ে যেন আমরা কাজ করতে পারি, এখান থেকে যেন আমরা
কমনও পেতে পারি পরীক্ষায়। সেই ক্ষেত্রে আপনাকে একটা ইনভাইটেশন থাকবে আপনার জন্য, সেটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, সেখানে কিন্তু আপনি যুক্ত হতে পারেন। আমরা এটি সপ্তাহে 3 দিন ক্লাসগুলো করছি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং স্পোকেন, এই 3টা বিষয়কে ফোকাস করেই। এবং সর্বোপরি বিষয় হচ্ছে আপনার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ইংরেজির সেরাদের সেরা হওয়ার জন্য যা যা লাগবে সবকিছু কিন্তু আপনাকে সরবরাহ করা হবে বা ওই ব্যাচে আপনাকে সুন্দর করে শেখানো হবে। এটুকু আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি শুরু থেকেই শেষ পর্যন্ত আমাদের ব্যাচগুলোতে কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজির পথ চলায় যা কিছু লাগবে, সে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং থেকে শুরু করে যা যা লাগবে সবগুলোই কিন্তু আপনি একটা ছাতার নিচে সুন্দর করে সব সেবাগুলোই একসাথে পেয়ে যাচ্ছেন। অতএব আপনাদেরকে আবারও বলছি যে যদি এর থেকে বেটার সার্ভিস পেতে চান, অবশ্যই আপনি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যান। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School. Thanks for watching. Allah Hafiz.